আচ্ছা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাকে শোনা যাচ্ছে কিনা আপনারা একটু যদি কমেন্ট করে লিখে দিতেন যে হ্যাঁ শোনা যাচ্ছে, তাহলে একটু শিওর হতাম। আলামিন ভাই, শোনা যায়? একটু যদি কমেন্ট করে জানাতেন যে শোনা যাচ্ছে, তাহলে আমি শুরু করতাম। শোনা যায়? আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের প্রথম ইংলিশ লিটারেচার ক্লাস। আমি প্রথমেই নিজের একটু ইন্ট্রোডাকশন দিয়ে নেই। আমি হচ্ছি প্রজ্ঞা পারমিতা বোস। আমি ইংলিশে অনার্স মাস্টার্স করা। আমি এখন থেকে আপনাদের সাথে আমিনুর স্যার যখন যখন বলবেন তখন তখন যুক্ত হয়ে ইংলিশ লিটারেচার নিয়ে একটু বক বক করব। আর আমার পড়ানোর মধ্যে আপনারা কোনো কোশ্চেন করবেন না দয়া করে। পড়ানো শেষ হয়ে গেলে আমি আপনাদের সবাইকে সময় দেব। সেই সময় আপনাদের যত কোয়েশ্চেন আছে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর পড়ানোর ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে কিছু কোয়েশ্চেন করব, সেটা আপনারা কষ্ট করে একটু কমেন্টে লিখে দেবেন। আর আমি কি খুব দ্রুত যাচ্ছি? আমাকে একটু যদি একটু বলতেন তাহলে আর একটু আস্তে করে পড়াতাম। ইয়েস অর নো? বেশি দ্রুত হয়ে গেলে একটু বলবেন। আচ্ছা, তো প্রথম দিনই একটু বলে রাখি, ইংরেজি সাহিত্যে আমরা যখন শুরু করব তখন আমাদের যুগ বিভাগটা পড়ে নিতে হবে। প্রথম দিনই যুগ বিভাগটা আমরা পড়ে নেব। সেই যুগ বিভাগের মধ্যে আবার ছোট ছোট যুগ বিভাগ আছে, কিন্তু সেটা ফার্স্ট দিনই আমাদের পড়ার দরকার নেই। আমরা আজকে শুধুমাত্র ইম্পর্টেন্ট যুগ বিভাগগুলো একটু পড়ে নেব। আর আশা করি যে আপনাদের সবার কাছে এই বইটা আছে, রেডিক্যাল ইংলিশ লিটারেচার। যদি নাও থাকে সমস্যা নেই, আমি বলে বলে দিচ্ছি, আপনারা কষ্ট করে একটু নিজেদের খাতাটা বের করবেন এবং সেখানে লিখে নেবেন। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করেছেন যে একটু স্লো। হ্যাঁ ঠিক আছে, একটু স্লোলি বলছি। আচ্ছা, তাহলে আমরা যুগ বিভাগ থেকে শুরু করি। আপনারা খাতায় লিখে ফেলেন ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ। আচ্ছা, প্রথমেই আসছে ওল্ড ইংলিশ পিরিয়ড। আবারও বলছি, প্রথমেই আসছে ওল্ড ইংলিশ পিরিয়ড। বাংলা সাহিত্যে যেরকম প্রাচীন যুগ, সেরকম ইংরেজি সাহিত্যেও প্রাচীন যুগ আছে। তাহলে প্রথমে কি? ওল্ড ইংলিশ পিরিয়ড। এটার আরেকটা নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। কেন এটার নাম অ্যাংলো স্যাক্সন পিরিয়ড হলো, তার পিছনে একটু ছোট্ট ইতিহাস আছে। আপনারা খাতায় লিখতেও পারেন বা আমার কাছ থেকে শুনে নিলেও পারেন। এই স্পিডটা কি ঠিক আছে? আর একটু স্লো করতে হবে? আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড অর অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। আপনারা জানেন কিনা জানি না, তবে আপনাদের জানার খাতিরে একটু বলে রাখবো যে ইংল্যান্ডে আসলে ইংলিশ বলে কেউ প্রথম দিকে ছিল না। ইংল্যান্ডের বাসিন্দা ছিল সেল্টস। সেল্টস বানান হচ্ছে CELTS। সেল্টসরা থাকতো ইংল্যান্ড নামক একটা দ্বীপে। তখন পর্যন্ত ইংল্যান্ডের নাম কিন্তু ইংল্যান্ড হয়নি। এদেরকে বলা হয় উপজাতি বা আদিবাসী, আপনারা ধরে নিতে পারেন। ইংল্যান্ডে ইংলিশ বলতে কেউই থাকতো না, সেল্টসরা থাকতো। এই সেল্টস আদিবাসীদেরকে তারায় জুটস, অ্যাংলিশ আর স্যাক্সনস, এই তিন আদিবাসীদের মিলে বলা হতো টিউটনিক আদিবাসী। আপনাদের এই বইটায় সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। আজকে জাস্ট আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো এই সেল্টসরা থাকতো আমাদের ওই দ্বীপটাতে। এদেরকে তাড়ানোর জন্য টিউটনিক আদিবাসীরা, কারা কারা টিউটনিক? আবারও বলছি, টিউটনিক আদিবাসী হচ্ছে জুটস, অ্যাংলিশ অ্যান্ড স্যাক্সনস। ওখান থেকে নামকরণ হয়েছে কিন্তু অ্যাংলো স্যাক্সন। কিভাবে আমি বলছি। এই আদিবাসীরা জার্মানি থেকে আগত হয়ে সেলসদেরকে তাড়িয়ে দেয় যে তোমরা এখানে থাকতে পারবে না। আরেকটা মজার ঘটনা আপনাদের সাথে একটু বলে নিই, সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যে
বা ইংরেজি ইতিহাসে প্রচন্ড মারামারি, যুদ্ধ, এগুলো সবসময় লেগেই থাকতো। তো প্রথম দিকেই দেখেন যে সেলসদের এসেই তারা তাড়িয়ে দিল যে তোমরা এখানে থাকতে পারবে না, আমরা এখানে থাকবো, আমরা খুব শক্তিশালী। বলা চলা অনেকটা দস্যু টাইপের ছিল ওরা, যেহেতু আদিবাসী, তাদের মধ্যে অতখানি সিভিলাইজেশন ছিল না। এই জুটস, অ্যাংলেস, সেকশনসরা মিলে রাজত্ব করতে লাগলো এবং ওখান থেকেই ওই যুগের নাম হলো অ্যাংলো সেকশন। ওইখান থেকেই নামকরণ করা হলো অ্যাংলো সেকশন। কারণ কি, জুটস, অ্যাংলেস, সেকশনস। আর ইংলিশ নামটা কোথা থেকে এসেছে দেখেন, ওই অ্যাংলো থেকে এসেছে। অ্যাংলো বা আঙ্গুল বা অ্যাংলিস, এইখান থেকে ইংলিশ শব্দটা আগত হয়েছে। তাহলে আমরা যদি বলি যে ইংল্যান্ডের যারা প্রকৃত অধিবাসী ছিল তারা আসলে সংকর প্রজাতি, ইংল্যান্ডের নিজস্ব নগরের নাগরিক বলতে কেউ ছিল না, তারা জার্মানি থেকে আগত হয়ে সেলসদেরকে তাড়িয়ে দিয়ে নিজেদের আধিপত্য ওখানে জারি করে। তাহলে এই ওল্ড ইংলিশ পিরিয়ডটা কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল, এখন আমাদের ওটা জানতে হবে, কারণ পরীক্ষায় প্রায় আসে যে ওল্ড ইংলিশ পিরিয়ডের টাইম লাইনটা কত। সেটা হচ্ছে 450 থেকে 166, 450 থেকে 450 থেকে 1066। আপনার একটু খাতায় লিখে রাখুন, 1450 থেকে 1066 খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের এই ওল্ড ইংলিশ পিরিয়ড অর অ্যাংলো সেকশন পিরিয়ডটা ছিল। আবারও বলছি, এটা কিন্তু বিসি নয়, এডি, অ্যানো ডমিনি অর আফটার ডেথ। আচ্ছা, আমরা অনেকেই এখানে হয়তো জানবো হোয়াট ইজ এডি, হোয়াট ইজ বিসি। তারপরেও আমি একটু আপনাদের আবারও একটু রিক্যাপ করার খাতিরে বলে দিচ্ছি। বিসি হচ্ছে বিফোর ক্রাইস্ট। ক্রাইস্টকে, যীশু খ্রিস্ট আপনাদেরও একজন নবী, আমাদের সবার একজন নবী। যীশু খ্রিস্টের জন্মের আগের যে ঘটনাগুলো ওগুলোকে আমরা বলবো বিফোর ক্রাইস্ট বা বিসি। আর ওনার মরে যাওয়ার পর যে ঘটনাগুলো সেগুলোকে আমরা বলি আফটার ডেথ বা অ্যানো ডমিনি। তাহলে ইংরেজি সাহিত্যের যুগ বিভাগটা কিন্তু এডি থেকে শুরু হয়েছে, কখনোই বিসি থেকে না। এখন বিসিএস পরীক্ষা আপনারা জানেন দিনের পর দিন কঠিনের দিকে যাচ্ছে, যেহেতু অ্যাপ্লিকেন্টস বেশি, তাই আমাদেরকে একটু কনফিউশনের মধ্যে ফেলে দিতে, আপনারা সবাই ফেসবুক ইউজ করেন, ফেসবুকে অনেক সময় অনেক মিমস আসে যে বিসিএস এর কোয়েশ্চেনগুলো দেখতে কীরকম, নাইজেরিয়ান কিছু ভদ্রলোকের ছবি দিয়ে বলা হয় যে এরকম এরকম, মানে সবাইকে একরকম দেখায়। তো এরকম থাকতে পারে আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে যে 450 থেকে 166 বিসি, সেটা কিন্তু আমাদের উত্তর না। উত্তর হচ্ছে 450 থেকে 166 এডি। এটা হচ্ছে আমাদের পিরিয়ড। এখন বলবো ওল্ড ইংলিশের সময় একটা বিখ্যাত লেখা, যেটা আমাদের প্রায় পরীক্ষায় আসে যে ওই সময়ের সব থেকে বিখ্যাত লেখা কোনটি, সেটার নাম হচ্ছে বিউলফ। আবারও বলছি, সেটার নাম কি? বিউলফ। এখন বিউলফ কে লিখেছেন এটা এখন পর্যন্ত জানা যায়নি। বিউলফে একজন বীরের গাথা আছে, যে কিনা গ্রেন্ডেল নামক এক রাক্ষসের সাথে যুদ্ধ করে বীর গতি লাভ করেছিলেন। তার নাম কি? বিউলফ। এটা একটা এপিক বলা চলে, বা প্রাচীন যুগ বা আদিম যুগের এপিক বলা চলে, ওল্ড ইংলিশ এপিক বলা চলে বিউলফ। এই এপিকে কত লাইন আছে? 3000 লাইন আছে। এটাও আসতে পারে 3000 লাইন। কত লাইন? 3000 লাইন। কিন্তু বিউলফ কে লিখেছে এটা কিন্তু আজ পর্যন্ত জানা যায়নি। আচ্ছা, এবার আসি ওল্ড ইংলিশ পিরিয়ডের পর আমাদের জানতে হবে তাহলে এইটুক ক্লিয়ার কিনা ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো সেকশন পিরিয়ডের নামটা অ্যাংলো সেকশন হলো কেন? কারণ কি, সেলসদেরকে তাড়িয়ে দিয়ে অ্যাংলিশ, সেকশনস, জুটসরা ইংল্যান্ডে চলে আসে এবং তাদের আধিপত্যের কারণে যুগের নাম হয় অ্যাংলো সেকশন এবং ওখান থেকে ইংলিশ নামটা আসে। আর এই যুগের ব্যাপ্তিকাল কত? 450 টু 166 এডি। এই যুগের একমাত্র নিদর্শন বা এপিক কোনটা? বিউলফ। বিউলফের নায়কের নাম কি? বিউলফ। বিউলফে কতটা লাইন আছে?
3000। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, ইয়েস অর নো। আচ্ছা, আমার সাথে যুক্ত আছেন আপনারা 12 জন 13 জন, আমাকে একটু জানালে ভালো হয় যে এ পর্যন্ত ক্লিয়ার সমস্তটুকু, বুঝতে কোনো কষ্ট হয়নি। একটু কমেন্ট করে ইয়েস লিখে দিলেই হবে। আচ্ছা, কেউ লিখছেন না আপনারা, 13 জন আছেন। আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, আপনাদের সামনে থাকলে ভালো হতো, এখন যেহেতু দেখতে পাচ্ছি না কে আমাকে শুনতে পাচ্ছেন কে পাচ্ছেন না, আমি তাহলে আরেকটু সামনের দিকে আগাই। আচ্ছা, আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ডের পর আজকে যেহেতু আমরা মূলত আলোচনা করব ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ নিয়ে। আচ্ছা, একজন লিখেছেন ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যদি এখন প্রশ্ন করি প্রশ্নের উত্তর দেওয়া যাবে তো? যাবে। আচ্ছা, তাহলে আমি একটু প্রশ্ন করে ফেলি, আপনারা দ্রুত দ্রুত উত্তর দিয়ে ফেলেন। আমি দেখি যে 12 জনের মধ্যে কে সবার আগে উত্তর দেয়, আমি তার নাম উচ্চারণ করব আর এটাই হবে আজকের গিফট। আচ্ছা, ওল্ড ইংলিশ পিরিয়ডের ব্যাপ্তিকাল কত থেকে কত? দ্রুত দ্রুত কমেন্ট করে ফেলুন, কোনো অপশন নাই, লিখতে হবে। আমাদের পরীক্ষা হয় না 25 মার্কের ভিতরে অপশন থাকে না, এটারও কোনো অপশন নাই, দ্রুত লিখে ফেলেন। ওল্ড ইংলিশ পিরিয়ডের ব্যাপ্তিকাল কত থেকে কত? কেউ লেখে না, 14 জন আমার সাথে যুক্ত আছে, বলে দিতে হবে আবার? বলবো না, এটা কোয়েশ্চেন আপনাদের জন্য, আনসার আপনাদের করতে হবে। আচ্ছা, কেউ লেখে না। আচ্ছা, ওল্ড ইংলিশ পিরিয়ডের আরেকটা নাম কি? পরীক্ষায় আসে ওল্ড ইংলিশ পিরিয়ডের আরেকটা নাম কি? আমি উত্তর দিয়ে দিই, কেউ যেহেতু লিখছে না। ওল্ড ইংলিশ পিরিয়ডের ব্যাপ্তিকাল হচ্ছে 450 থেকে 166 এডি। এই তো, গুড। উম্মে হাবিবা নুসরাত আপু আমাদের, আমি যেহেতু কাউকে দেখতে পাচ্ছি না আমি এভাবেই সম্বোধন করব না, 450 থেকে 166। হ্যাঁ, সবার আগে নুসরাত আপু উত্তর দিয়েছেন, ওনার জন্য একটা বড় ক্ল্যাপ হবে, সবাই মিলে ক্ল্যাপ দিয়ে দেন ওনার জন্য। আচ্ছা, অনেকেই লিখছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, ওল্ড ইংলিশ পিরিয়ডের আরেকটা নাম কি? দ্রুত দ্রুত কমেন্ট করুন। ওই কোয়েশ্চেনের পিরিয়ড মানে টাইম শেষ, এখন নতুন কোয়েশ্চেন হলো ওল্ড ইংলিশ পিরিয়ডের আরেকটা নাম কি? থ্যাংক ইউ জারিন তাসনিম আপু, নোমান ভাইয়া। আচ্ছা, নুসরাত, অ্যাংলো সেকশন পিরিয়ড এবারও ফার্স্ট হচ্ছে নুসরাত আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। নুসরাত আপু বেশ কনসেন্ট্রেট করছেন, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ওল্ড ইংলিশের একমাত্র নিদর্শন কোনটি? একমাত্র নিদর্শন কোনটি? আচ্ছা, স্যার বলে দিয়েছেন যে আপনাদেরকে লেখার জন্য আরেকটু সময় দিতে হবে, তাহলে আমি আরেকটু স্লো যাই। ওল্ড ইংলিশ পিরিয়ডের একমাত্র নিদর্শন কোনটি? দ্রুত লিখে ফেলেন। একটা মাত্র নিদর্শনই পাওয়া যায় যেটার অ্যাংলো সেকশন পিরিয়ড। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, কিন্তু সেকশন বানানটা হবে SAXION, সেকশন। আচ্ছা, সেকশন বানানটা এই যে তন্যাপু, আচ্ছা তানজিল আপু ঠিকটা লিখেছেন, SAXON, সেকশন বানান হচ্ছে SAXON। ঠিক আছে, আপনাদের কাছে বইটা থাকলে আপনাদের বানানে কষ্ট হবে না, আর প্রিলিতে তো বানানের অত সমস্যাও নাই। অ্যাংলো সেকশন SAXON। আচ্ছা, বিউলফ বানানটা আমি একটু বলে দিই, তন্নি আপু বিউলফ লিখতে গিয়ে একটু কষ্ট হয়ে গেছে। বিউলফ বানানটা হচ্ছে BEOWULF। আপনারা একটু লিখে ফেলেন, BEO আছে একটা, BEO। হ্যাঁ, গুড। নোমান ভাইয়া, আচ্ছা হাফসানা নোমান ভাইয়া না আপু বলতে পারতেছি না, ঠিক আছে। বিউলফ, BEOWULF। এর নায়কের নামও বিউলফ, এতে 3000 লাইন আছে এবং এটি অ্যানোনিমাস মানে হচ্ছে অজ্ঞাতনামা, যার লেখকের কোনো সন্ধান আমরা খুঁজে পাইনি। এই হচ্ছে আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড সম্বন্ধে, এটুক জানলেই মোটামুটি পরীক্ষার সময় আনসার করা যাবে। এবার আসি আমরা একটু যুগ বিভাগে। ওল্ড ইংলিশের পর যেমন বাংলায় আছে মধ্যযুগ, সেরকম আমাদের ইংরেজিতেও থাকবে কি বলেন তো?
মিডল ইংলিশ পিরিয়ড। তাহলে মিডল ইংলিশের যুগ বিভাগের ব্যাপ্তিকালটা হচ্ছে, ওটা শেষ হয়েছিল 166 এডিতে। তাহলে এটা শুরু হবে কখন থেকে? 166 এডি থেকেই শুরু হবে, আর শেষ হবে 1500 এডিতে। আস্তে আস্তে কিন্তু পিছন দিকে আসবে। 166 থেকে 1500 এডি পর্যন্ত চলবে আমাদের মিডল ইংলিশ পিরিয়ড। এটুকু একটু আমরা খাতায় লিখে ফেলি, বা এখনই আপনারা উত্তর দিয়ে দিন যে মিডল ইংলিশ পিরিয়ডের ব্যাপ্তিকাল কত থেকে কত। আবারও একবার বলে দিচ্ছি, 166 থেকে 1500 এডি পর্যন্ত আমাদের মিডল ইংলিশ পিরিয়ড। এই মিডল ইংলিশ পিরিয়ডটা আবার 3 ভাগে ভাগ করা, সেটা আমাদের এখন না জানলেও চলবে। এখন আমরা মেইনগুলো একটু তাড়াতাড়ি ঝালাই দিয়ে নেব। তাহলে মিডল ইংলিশ পিরিয়ডের সময়কাল কত একটু লিখে ফেলেন। আচ্ছা, আমি আবারও বলে দিচ্ছি, মিডল ইংলিশ পিরিয়ডের সময়কাল হচ্ছে 166 থেকে 1500 এডি। মুখস্থ হয়ে যাবে, এতবার বলে দিচ্ছি যে মুখস্থ হয়ে যাবে, আর কষ্ট করতে হবে না। আচ্ছা, মিডল ইংলিশ পিরিয়ডের পর থাকছে আমাদের রেনেসাঁ। রেনেসাঁ, এই গুড। এহসা খান আপু সম্ভবত উনি লিখেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আবারও নুসরাত আপু লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা খুবই অ্যাটেন্টিভ, খুবই কনসেন্ট্রেট করছেন, থ্যাংক ইউ। আচ্ছা, মিডল ইংলিশের পরে আমরা চলে যাব। তাহলে আমরা কিন্তু শিখলাম দুটো, একটা হচ্ছে ওল্ড ইংলিশ 452 166 এডি, আর মিডল ইংলিশ হচ্ছে 166 থেকে 1500 এডি। হ্যাঁ, তন্নি আপু, লিমা আপু সবাই লিখে দিচ্ছে, থ্যাংক ইউ সবাইকে আপু বলছি, কারণ আমি কাউকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি আমাদের রেনেসাঁ। রেনেসাঁর নাম কি আমরা শুনেছি? রেনেসাঁ বানানটা আমি একটু বলে দেই, RE, আপনারা একটু লিখে ফেলেন, RENAISSANCE। উচ্চারণটা হচ্ছে রেনেসাঁ, বানানটা হচ্ছে রেনেসান্স। আবারও বলছি, RENAISSANCE, রেনেসান্স। এই রেনেসাঁ নিয়ে আমরা অনেক কথাবার্তা শুনি। তার আগে একটু বলে রাখি, ওল্ড ইংলিশ পিরিয়ডে মানুষজন ধর্ম নিয়ে একটু বেশি লাফালাফি করতো, মানে ধার্মিক আঙ্গিকের লেখা বেশি। রেনেসাঁয় মানুষ একটু মানবিক লেখা বেশি লিখেছে, যেমন মানুষকে নিয়ে চিন্তা ভাবনা বেশি। আর ওল্ড ইংলিশ পিরিয়ডে আমাদের দেব দেবী, রাক্ষস, অসুর এসব নিয়ে বেশি আলোচনা হতো। রেনেসাঁটা মূলত, হ্যাঁ গুড, ভেরি গুড নুসরাত আপু, থ্যাংক ইউ। রেনেসাঁ কেন বলা হয়? রেনেসাঁ অর্থ হচ্ছে, আপনারা একটু টুক করে খাতায় লিখে ফেলেন, রেনেসাঁর অর্থ হচ্ছে রিবার্থ। আমি আশা করি আপনারা সবাই এটা জানেন, তারপর আবার একবার বলছি, রিবার্থ অর রিজেনারেশন, নতুন করে জন্ম নেয়া, নতুন করে কিছু উৎপন্ন হওয়া, সেটাকে বলা হয় রেনেসাঁ। আচ্ছা, এই মিডল ইংলিশ পিরিয়ডের পরই আমাদের রেনেসাঁর যুগ শুরু হয়। সেই যুগটার ব্যাপ্তিকাল কত? যেহেতু আমাদের আগেরটা শেষ হয়েছে 1500-তে, এবারটাও শুরু হবে 1500 থেকে। তাহলে 1500 থেকে কত পর্যন্ত? 1660 পর্যন্ত আমাদের রেনেসাঁ যুগ। আবারও বলছি, রেনেসাঁ যুগ কত থেকে কত? 1500 থেকে 1660 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের রেনেসাঁ যুগ। আচ্ছা, তাহলে আমরা কিন্তু 4টা যুগ শিখে ফেললাম, ওল্ড ইংলিশ, মিডল ইংলিশ, সরি 4টা না 3টা শিখলাম, ওল্ড ইংলিশ, মিডল ইংলিশ, রেনেসাঁ। রেনেসাঁর যুগ বিভাগ কত থেকে কত? 1500 থেকে 1660। এখন রেনেসাঁর মধ্যেও আবার কিছু ভাগ আছে। তো আমরা যেহেতু আজকে ফার্স্ট ডে, আমরা ভাগগুলো নিয়ে আজকেই মাথা ঘামাবো না। হ্যাঁ, 1500 থেকে 1660 ভাগটা আমরা আস্তে আস্তে কমপ্লিট করব। আমরা আজকে মেইনগুলো পড়ে ফেলি। তাহলে আমাদের রেনেসাঁ 1500 থেকে 1660। এখন রেনেসাঁ আরেকটু ইম্পর্টেন্ট যেটা জানতে হবে, সেটা হচ্ছে রেনেসাঁ কার দ্বারা সূচিত হয়। আমরা সবাই এলিজাবেথের নাম শুনেছি না, কুইন এলিজাবেথ।
আচ্ছা, আর ইংলিশদের আরেকটা মজার বিষয় আছে, ওদের হচ্ছে নতুন নতুন নাম খুঁজে পায় না, আমাদের মতো ক্রিয়েটিভ না, ঠিক আছে? এই জন্য ওদের রানী রাজাদের 1 2 3 4 এরকম নাম থাকে, ঠিক আছে? ইংল্যান্ডের রানী এলিজাবেথ 1-এর সময় এই রেনেসার সূচনা ঘটে। উনি সর্বপ্রথম এই সাহিত্য বলেন, তারপরে যে উপমহাদেশে যে ওরা মানে ব্রিটিশরা এসে রাজত্ব করতে, সমস্ত কিছু এই আমাদের এলিজাবেথ 1 উনি শুরু করেন। তো ওনার পিরিয়ডটাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয় ইংরেজি সাহিত্যে। সেই পিরিয়ড কত থেকে কত সেটা একটু জানতে হবে, সেটা হচ্ছে 1558 থেকে 1603 সাল। এটা একটু আজকেই জেনে রাখি, 1558 থেকে 1603 সাল, এই যুগটাকে বলা হয় এলিজাবেথান পিরিয়ড। তাহলে আমাদের রেনেসার মধ্যে একটা ইম্পর্টেন্ট যুগ বিভাগ হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, যেটা কিনা 1558 থেকে 1603 সাল পর্যন্ত এটার ব্যাপ্তি কাল। আচ্ছা, তাহলে আমরা পড়লাম কি কি? ওল্ড ইংলিশ, মিডল ইংলিশ, রেনেসা। রেনেসার পর, আচ্ছা স্যার আবার বলেছেন স্লো, আচ্ছা আরেকটু স্লো যাই, তাহলে আমরা আপনারা একটু দ্রুত কমেন্টে লিখে ফেলেন তো ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড আর রেনেসার ব্যাপ্তিকালটা। আচ্ছা, সাউন্ড স্লো হয়ে গেছে, এবারে শোনা যায়? একটু আমাকে কমেন্ট করে জানান সাউন্ড শোনা যায় কিনা। এবার ঠিক আছে? এই অনলাইনের এই হলো ঝামেলা। শোনা যায় এবার স্পষ্ট? ইয়েস অর নো? আচ্ছা, তাসনিম আপু কমেন্ট করেছেন সাউন্ড স্লো হয়ে গেছে আপু। হ্যাঁ, আমি এই জন্যই জিজ্ঞেস করছি, এবার কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? একটু যদি ইয়েস লিখে দিতেন। শোনা যায়? আচ্ছা, শোনা গেলে আপনার একটু কষ্ট করে ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড আর রেনেসার সময়কালটা একজন লিখে দিলেও হবে, তাহলে বুঝবো যে পড়াগুলো আমরা আসলে বুঝতে পারছি। আমরা আজকে যুগ বিভাগ, আচ্ছা এবার শোনা যাচ্ছে। নুসরাত আপু কমেন্ট করেছেন শোনা যায়, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, একটু কমেন্ট করে যদি লিখতেন যে ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড আর রেনেসার সময়কালটা। আমি বারবার স্ট্যামার করছি বা হ্যামারিং করছি কেন জানেন? যাতে আপনাদের, এই তো ভেরি গুড ভেরি গুড তন্যাপু, থ্যাংক ইউ, যাতে আপনাদের মাথায় গেঁথে যায় আর আবার বইটা না দেখতে হয়। আচ্ছা, 450 to 166, 166 to 1500, 1500 to 1660, এই হচ্ছে আমাদের রেনেসা। আচ্ছা, রেনেসার পর নিও ক্লাসিক্যাল যুগের আবির্ভাব ঘটে। কেন রেনেসা শেষ হয়ে যায়? এরপর নিউ ক্লাসিক্যাল যুগের কবি সাহিত্যিকরা, থ্যাংক ইউ হাফসানা নোমান ভাইয়া আপু, আমি বুঝতে পারছি না যেই হন, ভেরি মাচ ভেরি থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা একটু চলে যাচ্ছি নিউ ক্লাসিক্যাল যুগে। সেটা কীরকম নিউ ক্লাসিক্যাল? আচ্ছা, স্যার বলে দিয়েছেন ওকে, তার মানে ওকে। আচ্ছা, নিউ ক্লাসিক্যাল যুগের বৈশিষ্ট্য আর কিছুই না, রেনেসার যে কবি সাহিত্যিকরা ছিলেন তাদেরকে একটু অনুকরণ করে। আচ্ছা, এটা হচ্ছে কি ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল, এই কথাটা তো আপনারা সবাই শুনেছেন। আচ্ছা, থ্যাংক ইউ বিথি আপু, থ্যাংক ইউ। ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল, এই কথাটা আমরা সবাই শুনেছি। ওই পুরোনো জিনিসটাকে একটু নতুন করে প্রেজেন্ট করা, এটাই ছিল নিউ ক্লাসিক্যাল কবি সাহিত্যিকদের কাজ। তো নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটা কত থেকে কত, এবার আমাদের সেটা জানতে হবে। সেটা হচ্ছে ওটা শেষ হয়েছিল 1660-এ, তাহলে এটা শুরু হবে কখন? 1660-এ। তাহলে 1660 থেকে 1785 এডি বা খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের নিউ ক্লাসিক্যাল পিরিয়ড চলমান ছিল। আবারও বলছি, 1660 থেকে 1785 খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটা ব্যাপ্তিকাল ছিল। তাহলে আমাদের কিন্তু 4টা হয়ে গেল, ওল্ড, মিডল, রেনেসা, নিউ ক্লাসিক্যাল। নিউ ক্লাসিক্যালের পর যেটা আসবে, এক্সকিউজ মি, সেটা হচ্ছে রোম্যান্টিক পিরিয়ড। এখন রোম্যান্টিক পিরিয়ড শুনলেই আমাদের মধ্যে একটা অন্যরকম না, গালটা লাল হয়ে যায় আপু ভাইয়াদের। আচ্ছা, রোম্যান্টিক বা রোম্যান্স মানে আমরা যেটা বুঝি
ঘটনা কিন্তু আসলে তা না। ইংরেজি সাহিত্যের রোম্যান্টিক বা রোম্যান্স বলতে ব্যাপার অনেক বড়। আমরা যখন রোম্যান্টিক পিরিয়ড পড়ব তখন আমরা রোম্যান্টিক যুগের কিছু বৈশিষ্ট্য নিয়ে ব্যাপক আলোচনা করব। আজকে যেহেতু যুগ বিভাগ তাই অতটা না, খালি এতটুকু বলে রাখবো, আমরা যেটাকে রোম্যান্টিক বা রোম্যান্স হিসেবে চিনি আসলে তা রোম্যান্টিক বা রোম্যান্সের খুব ছোট্ট একটা অঙ্গ। রোম্যান্টিকদের কথা ছিল জয় করা। তারা তারা প্রকৃতির সাথে নিজেদেরকে মিলিয়ে ফেলতো, প্রকৃতির মাঝে নিজেদের আবেগ অনুভূতি নিয়ে কথা বলতো। তারা মানবিক যত অনুভূতি আছে সেটা নিয়ে বেশি কনসার্ন ছিল। তাহলে রোম্যান্টিক মানে যে খালি প্রেম তা না, রোম্যান্টিক মানে অনেক কিছু। ঠিক আছে, রোম্যান্টিকদের মধ্যে মানবিকতাটা বেশি খুঁজে পাবেন, আপনার ধার্মিক ব্যাপারটা একটু কম খুঁজে পাবেন বা পাওয়াই যাবে না। মানবিক যত অনুভূতি আছে সেটা নিয়ে যে নড়াচড়া বা লাড়াচাড়া করা, বরিশালা ভাষায় বলে লাড়াচাড়া করা, সেই লাড়াচাড়াগুলা এই রোম্যান্টিক পিরিয়ডে কবি সাহিত্যিকরা করেছেন। এখন রোম্যান্টিক পিরিয়ডের টাইম কত থেকে কত একটু লিখে রাখবো। 1798 থেকে বা 1798 থেকে 1832 সাল পর্যন্ত আমাদের রোম্যান্টিক পিরিয়ডের ব্যাপ্তিকাল ছিল। আবারও বলি, নিউ ক্লাসিক্যাল কত থেকে কত ছিল মনে আছে? 1660 থেকে 1785 সাল হচ্ছে আমাদের নিউ ক্লাসিক্যাল। আর রোম্যান্টিক পিরিয়ডটা কি? 1798 থেকে 1832 সাল পর্যন্ত আমাদের রোম্যান্টিক পিরিয়ডের ব্যাপ্তিকাল ছিল। এখন রোম্যান্টিক পিরিয়ডটাও আবার খুব সুন্দর একটা কাহিনীর মাধ্যমে শুরু হয়। আপনারা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথা শুনেছেন, আপনারা এসটি কলারিজের নাম শুনেছেন। যারা আমরা ইংরেজি নিয়ে পড়েছি তাদের তো এগুলো নিয়ে অনেক মানে অটোপসি বায়োপসি অনেক কিছু করতে হয়েছে। আর যারা আমরা ইংরেজি নিয়ে পড়িও নি তারাও শুনে থাকবেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতি নিয়ে কথা বলতেন, প্রকৃতি কবি ছিলেন, প্রাকৃতিক কবি। এসটি কলারিজ সে অনেক ধরনের ইমাজিনেশন নিয়ে কথা বলতেন। এই দুইজন একসঙ্গে একটা কাজ করেছিলেন যার নাম হলো লিরিক্যাল ব্যালাডস। কি নাম? এটুকু একটু আজকে আমরা প্রথম দিন তো এটুকু একটু জেনে রাখি। লিরিক্যাল ব্যালাডস, এই লিরিক্যাল ব্যালাডসটা প্রকাশিত হয় 1798 সালে। কত সালে? 1798 সালে। ওটা প্রকাশিত হওয়ার সাথে সাথে ওই যুগের একটা ব্যাপক পরিবর্তন সৃষ্টি হয়। নিও ক্লাসিক্যাল থেকে তারা আলাদা হয়ে যায় এবং রোম্যান্টিক হিসেবে তাদেরকে অভিহিত করা শুরু হয়ে যায় যে না, এরা ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল না, এরা পুরনো জিনিসটাকে নতুন করে প্রেজেন্ট করছে না, এরা সত্যি সত্যি নতুন কিছু প্রেজেন্ট করছে, মানুষের কথা বলছে, মানবিক অনুভূতির কথা বলছে। এই জন্য লিরিক্যাল ব্যালাডসটা প্রকাশিত হলো 1798 সালে এবং ওইখান থেকেই যুগের নাম দেওয়া হলো রোম্যান্টিক পিরিয়ড। এখন পরীক্ষায় কোয়েশ্চেন আসে লিরিক্যাল ব্যালাডসের প্রকাশকাল কত? উত্তর আমরা সবাই জানি 1798। রোম্যান্টিক পিরিয়ডের ব্যাপ্তিকাল কত? 1798 থেকে 1832। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে নিও ক্লাসিক্যাল তো শেষ হলো 1785 সালে, তাহলে রোম্যান্টিক পিরিয়ড 1785 থেকে শুরু হয়নি কেন? উত্তর ভেরি সিম্পল, 1785 থেকে শুরু হতে পারেনি কারণ লিরিক্যাল ব্যালাডসটা শুরু হওয়ার সাথে সাথেই ওইটার নামকরণ করা হলো রোম্যান্টিক পিরিয়ড। তার আগ পর্যন্ত নিও ক্লাসিক্যাল পিরিয়ডই চলছিল। তাহলে আমাদের রোম্যান্টিক পিরিয়ডের সাথে কিন্তু আমাদের এই লিরিক্যাল ব্যালাডসের একটা খুবই মানে কি বলবো অন্তরঙ্গ সম্পর্ক ছিল। আচ্ছা, এই লিরিক্যাল ব্যালাডসটা কাদের কাদের লেখা? আগেই বলেছি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর এসটি কোলারিজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা আমরা ইন্টারমিডিয়েটের বইয়েও পড়ি, ঠিক আছে। আর এসটি কোলারিজের কবিতাও সম্ভবত ইন্টারমিডিয়েটের কবিতায় আছে, রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, ঠিক আছে। এই দুইজনার সম্মিলিত একটা কাজ হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। তো পরীক্ষায় আসে লিরিক্যাল ব্যালাডস কাদের কাদের লেখা, আপনারা এখন উত্তর দিতে পারবেন। এই গেল আমাদের রোম্যান্টিক পিরিয়ড। রোম্যান্টিক পিরিয়ডের পর আসে ভিক্টোরিয়ান পিরিয়ড। কোন পিরিয়ড? ভিক্টোরিয়ান পিরিয়ড। আচ্ছা, এই যুগ সম্বন্ধে আমরা যদি একটু অল্প কথা কিছু বলি, আমার ক্যামেরাটা বারবার নড়ে যাচ্ছে, আই এম ভেরি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স।
আচ্ছা, রোমান্টিক পিরিয়ডের পর আসছে আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড। এখন দেখেন, রোমান্টিক পিরিয়ডে মানুষ আশার কথা বলবে, মানবিক গুণাবলীর কথা বলবে, বাঁচার কথা বলবে, আলোর কথা বলবে। এটা আমরা বুঝতে পারছি না, রোমান্টিক মানে সব কিছু ভালো ভালো, হাওয়া বইতে শুরু করে, হ্যাঁ, নায়িকাদের চুল উঠতে শুরু করে ফ্যানের সাথে সাথে, সব ধরনের ব্যাপার রোমান্টিক সময়ে ভালো। কিন্তু রোমান্টিকদের পর যখন ভিক্টোরিয়ানরা চলে আসলো, ভিক্টোরিয়ান কবি সাহিত্যিকরা বলল যে না, কোনো কিছুই ভালো না, জীবনে খালি হতাশা আর হতাশা, জীবনে কোনো আশা নেই। কারণ কি, ওই সময়টা সব ধরনের রেভলিউশন হচ্ছিল। আমরা যদি একটু ইংরেজি ইতিহাস ঘাঁটি, আমাদের অতখানি ব্যাপক না জানলেও চলবে, পরীক্ষায় এত আসে না, জাস্ট আপনাদের মনে রাখার খাতিরে আমি বলছি। ওই সময়টায় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটে। মানুষ আগে নিজের হাত দিয়ে সব ধরনের কাজ করত, হ্যাঁ, মানুষ মেশিনের উপর নির্ভরশীল ছিল না। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হওয়ার সাথে সাথে অনেক মানুষ কাজ হারায়, মেশিনের উপর বেশি ডিপেন্ডেন্সি বেড়ে যায় মানুষের লাইফে কিন্তু হতাশা চলে আসে। তো ওই সময় কবি সাহিত্যিকরা ভীষণ হতাশ ছিলেন এবং তাদের লেখায়ও ওই হতাশার প্রতিফলন বারবার ঘটতো। তাই ঠাস করে রোমান্টিক এইজ থেকে আশার আলো নিভে গেল, হতাশার আলো শুরু হলো কোন এইজে? ভিক্টোরিয়ান পিরিয়ডে। তো ভিক্টোরিয়ান পিরিয়ডের ব্যক্তিকাল কত? ওটা শেষ হয়েছে 1832 সালে, এটাও আবার শুরু হয়েছে 1832 সালে, আর শেষ হয়েছে 1901 সালে। আবারও বলছি, ভিক্টোরিয়ান পিরিয়ডটা শুরু হয়েছে 1832 সালে আর শেষ হয়েছে 1901 সালে। তাহলে আমরা কিন্তু অনেকগুলো যুগ পড়ে ফেললাম। তাহলে আমরা একটু বলে যাই, রিক্যাপ করি আবার। ওল্ড ইংলিশ কত থেকে কত? একটু লিখে ফেলেন তাড়াতাড়ি, ওল্ড ইংলিশ কত থেকে কত? আমি আবারও বলছি, 450 থেকে 166 হচ্ছে ওল্ড ইংলিশ। আচ্ছা, তারপরে আসছে আমাদের মিডল ইংলিশ। এগুলো কিন্তু মাথার মধ্যে একদম গেঁথে ফেলেন। এর ভিতরে আবার যুগ বিভাগ আছে, সেটা আমরা যখন ডিটেইলসে পড়বো তখন জানবো। কিন্তু এইগুলো একদম প্রাথমিক এবং এর থেকে প্রচুর প্রশ্ন আসে যুগ বিভাগ থেকে। তাহলে মিডল ইংলিশের টাইমটা কত? 166 থেকে 1500। এরপর কোনটা? রেনেসা। রেনেসা কত থেকে কত? 1500 থেকে 1660। একটু খেয়াল করলে আমাদের মনে পড়ে যাবে। রেনেসার পর কোনটা? নিউ ক্লাসিক্যাল, 1660 থেকে 1785। এই গেল আমাদের নিউ ক্লাসিক্যাল। নিউ ক্লাসিক্যাল পরে কারা আসছে? রোমান্টিকরা আসছে। তারা লিরিক্যাল ব্যালাড নিয়ে কত সালে আসছে? 1798 সালে। তাহলে রোমান্টিক এইজ কত থেকে কত? 1798 থেকে 1832 সাল। এরপর বললো যে না, আশার আলো সব গেছে নিভে, এখন সব হতাশা শুরু হবে। কত থেকে কত? 1832 থেকে 1901 সাল। এবং এই যুগটার নাম হচ্ছে ভিক্টোরিয়ান যুগ। থ্যাংক ইউ নুসরাত আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমাদের ভিক্টোরিয়ান পর্যন্ত শেষ। ভিক্টোরিয়ানের পরই কি আসবে? আপনাদের কোনো মাথায় বুদ্ধি আসে যে ভিক্টোরিয়ান যুগটা হতাশা নিয়ে কথা বলে? তো হতাশা নিয়ে কারা কথা বলে? মডার্ন পিপলরা। আমরা কিন্তু সবাই ডিপ্রেস থাকি কম বেশি, তাই না? এই ডিপ্রেশন, সেই ডিপ্রেশন, ডিপ্রেশন নিয়ে আজকাল আমাদের মেন্টাল হেলথ নিয়ে প্রচুর কথা হয়। যত আপনি বেশি গেইন করবেন লাইফে, কষ্টটা একটু বেশি, কারণ সেটা রক্ষা করতে গেলে আমাদের অনেক কষ্ট করতে হয়। আর আগের দিনে মানুষের এত কমপ্লেক্সিটি ছিল না, কারণ মানুষের ছিল কম, লাগতো না। আজকাল অনেক আছে, লাগেও বেশি। তার প্রকৃষ্ট উদাহরণ আমরা মানে খবর দেখলেই বুঝতে পারি। তো যখন আমাদের বেশি লাগবে তখন আমাদের জীবনে হতাশা আসবে, আর হতাশা এটা থাকি হচ্ছে মডার্ন পিপলদের। তাই ভিক্টোরিয়ান এইজের পরেই শুরু হয়ে যাচ্ছে কোন এইজ? মডার্ন এইজ। 1901 থেকে 1939 সাল পর্যন্ত আমাদের মডার্ন এইজ এর ব্যাপ্তিকাল। কত থেকে কত? 1901 থেকে 1939। আচ্ছা, ইংরেজি সাহিত্যে পোস্ট মডার্ন যুগ বলে একটা যুগ আসে, যেটা এখনো চলমান। সেটা হচ্ছে 1939 থেকে বর্তমান কাল পর্যন্ত, যেটা কিনা আমাদের বাংলা সাহিত্যও আছে উত্তর আধুনিক যুগ, সেরকম ইংরেজি সাহিত্যও আছে পোস্ট মডার্নিজম। কত থেকে কত?
1939 থেকে বর্তমান কাল পর্যন্ত এই পোস্ট মডার্নিজম চলে আসছে। তাহলে কিন্তু আমাদের যুগ বিভাগ কিন্তু অলরেডি পড়া শেষ। আমি আরও একবার রিক্যাপ করে এরপর সরাসরি কিছু কোয়েশ্চেনে চলে যাব। তো প্রথমত ওল্ড ইংলিশ পিরিয়ড, ওই যে লিমা আপু লিখেছেন, এরপরে নুসরাত আপু লিখেছেন 450 to 166, মিডল ইংলিশ হচ্ছে 166 থেকে 1500, এরপর হচ্ছে রেনেসা 1500 থেকে 1660, এরপর নিউ ক্লাসিক্যাল 1660 থেকে 1785, এরপর রোম্যান্টিক এজ 1798 থেকে 1832 পর্যন্ত। রোম্যান্টিকদের পর হতাশা নিয়ে চলে আসছে আমাদের ভিক্টোরিয়ান কবি সাহিত্যিকরা, তারা কত থেকে কত সাল ছিল? 1832 থেকে 1901 অথবা 1901 সাল পর্যন্ত। ভিক্টোরিয়ানদের পর হতাশাময় মডার্ন এজ চলে আসলো, সেটা হচ্ছে 1901 অথবা 1901 থেকে 1939 সাল পর্যন্ত। আর 1939 সাল থেকে বর্তমান কাল পর্যন্ত আমাদের চলছে পোস্ট মডার্নিজম। তাহলে এটুক আমাদের সবার ক্লিয়ার কি না? একটু ইয়েস ইয়েস লিখে দিই। এই পর্যন্ত আমাদের সবার ক্লিয়ার কি না? একটু আমরা সবাই মিলে ইয়েস লিখব। ক্লিয়ার আমরা এই পর্যন্ত? নুসরাত আপু, বিথি আপু ক্লিয়ার? আচ্ছা ইয়েস। আচ্ছা তাহলে এবার আমরা পরীক্ষায় আসা কিছু কোয়েশ্চেনের দিকে চলে যাই। সেটার উত্তর যদি আমরা করতে পারি তাহলে বুঝবো আমাদের পড়া ওকে, থামস আপ। আচ্ছা আমি পরীক্ষার কোয়েশ্চেনগুলো তো মুখস্থ বলতে পারবো না, বই দেখে বলছি, ঠিক আছে? আর বইটা যদি আপনাদের কাছে থাকে আপনারা এই পড়াটা শেষ করে একটু ঝালাই দিয়ে নেবেন। আমি আশা করি মাথার মধ্যে অলরেডি যুগ বিভাগগুলো গেঁথে গেছে। আচ্ছা আচ্ছা রোমান্টিক পিরিয়ড কত থেকে কত? রোমান্টিক পিরিয়ড, এখন আমি আর সিরিয়ালে যাব না, এখন আমি র্যান্ডম জিজ্ঞেস করব রোমান্টিক পিরিয়ড কত থেকে কত? লিখে ফেলেন, যে ফার্স্ট হবে তার নামটা জোরে উচ্চারণ করা হবে। থ্যাংক ইউ নুসরাত আপু, থ্যাংক ইউ। এই যে আপনারা কমেন্ট করার মাধ্যমে আমার মধ্যেও একটা মানে ইন্টারেস্ট জন্ম হয় যে না আরো ভালো করে বলতে হবে। আচ্ছা রোমান্টিক পিরিয়ডটা কত থেকে কত? আপনাদের পরীক্ষার কোয়েশ্চেন, টাইম স্টার্টস ফ্রম নাও। নো অপশন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তানজিল আপু, থ্যাংক ইউ হাফসানা আপু, বিথি আপু থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আর কেউ? আচ্ছা তন্নি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার স্টুডেন্টরা খুবই ভালো, কোনো তুলনাই হবে না। আচ্ছা এরপরের কোয়েশ্চেন, ইংলিশ শব্দটা কোথা থেকে এসেছে? ইংলিশ শব্দটা কোথা থেকে এসেছে? নেক্সট কোয়েশ্চেন, টাইম স্টার্টস ফ্রম নাও। থ্যাংক ইউ নুসরাত আপু, থ্যাংক ইউ লিমা আপু। ইংলিশ শব্দটা কোথা থেকে এসেছে? নো অপশন, দেয়ার উইল বি নো অপশন। বাংলায় লিখে দিলেও হবে। হ্যাঁ হ্যাঁ কারেক্ট কারেক্ট তাসনিম আপু কারেক্ট। আচ্ছা ইংলিশ শব্দটা কোথা থেকে এসেছে? গুড, অ্যাংলো বা অ্যাংলিশ। এ তানজিল আপু, থ্যাংক ইউ তানজিল আপু ফার্স্ট। অ্যাংলিশ, ANGLES, এই অ্যাংলিশ থেকে ইংলিশ শব্দটার আবির্ভাব ঘটেছে। আবার একটু বলে দিই, অ্যাংলিশ আপনারা একটু সঠিক করে লিখে ফেলেন। অ্যাংলিশ, অ্যাংলো বা অ্যাংলিশ, ANGLES, অ্যাংলিশ শব্দ থেকে ইংলিশ শব্দটার আবির্ভাব ঘটেছে। কারণ কি, ওই সময় অ্যাংলো স্যাক্সনদের আধিপত্য ছিল এবং এরা সেল ডেকে বসে তোমরা চলে যাও, এখানে তোমরা থাকতে পারবা না, মারামারি করে তাদের আধিপত্যটা জারি করছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, কোনটা করা যায়? আচ্ছা রেনেসা, রেনেসা কত থেকে কত? রেনেসা কত থেকে কত? অ্যাংলো বা হ্যাঁ নুসরাত আপু অ্যাংলো বা অ্যাংলিশ, রেনেসা কত থেকে কত সাল পর্যন্ত ছিল?
দেখি এবার কে ফার্স্ট হয়। গুড, হাফসানা আপু, ধরে নিচ্ছি এটা আমার আপু। গুড, ইংলিশ। আচ্ছা, রেনেসা কত থেকে কত? আমরা নাম্বার 3 কোয়েশ্চেনে, রেনেসা কত থেকে কত? গুড, ভেরি গুড, ভেরি গুড। তানজিল আপু ফার্স্ট, বিথি আপু সেকেন্ড, হাফসানা আপু থার্ড। আর কেউ উত্তর দিবে? ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গেছি। মাই স্টুডেন্টস আর ভেরি ভেরি ব্রিলিয়েন্ট। কি বলবো, আপনারা আমাকেও ছাড়া যাবেন না, আপনাদের ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স হয়ে যাবে এত অ্যাটেন্টিভ থাকলে। আই এম ভেরি ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ। আমার কথাগুলো আপনাদের মাথায় যাচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া যায়? ভিক্টোরিয়ান পিরিয়ডটা কত থেকে কত? ভিক্টোরিয়ান পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড কত থেকে কত? হ্যাঁ, লিমা আপু ঠিক আছে, নুসরাত আপু, তাসলিম আপু, সবার আনসার কারেক্ট। সবাই সবাই এ প্লাস, ঠিক আছে, সবাই এ প্লাস। আচ্ছা, এবার বলছি ভিক্টোরিয়ান পিরিয়ডটা কত থেকে কত? ভিক্টোরিয়ান পিরিয়ড, দেখি এবার কে ফার্স্ট হয়। গুড, ভেরি গুড। 1832, তানজিল আপু ফার্স্ট, বিথি আপু সেকেন্ড, আর কেউ? আচ্ছা, হাফসানা আপু থার্ড, থ্যাংক ইউ। এডি লেখার জন্য খুবই থ্যাংক ইউ। মনে রাখবো বিসি না কিন্তু, এডি। হ্যাঁ, তন্নি আপু কারেক্ট, অবভিয়াসলি ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। আর কেউ? আচ্ছা, আমরা সবাই পারি। এবার আরেকটু ভিন্ন আঙ্গিকের প্রশ্ন করি, সেটা হচ্ছে রেনেসা কত সেঞ্চুরিতে ঘটেছিল? হ্যাঁ, নুসরাত আপু ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, লিমা আপু কারেক্ট। এবার নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে রেনেসা কত সেঞ্চুরিতে ঘটেছিল? রেনেসার ব্যাপ্তিকাল আমরা সবাই পারি, মুখস্থ হয়ে গেছে। এবার একটু বুদ্ধি খাটিয়ে বলি তো যে রেনেসার মানে সেঞ্চুরিটা কত হবে? আচ্ছা, আমি একটু অপশন দিই না, অপশন না দিলে আমাদের একটু কষ্ট হয়ে যাবে। আমি বলি 13th সেঞ্চুরি, 14th সেঞ্চুরি, 15th সেঞ্চুরি, 16th সেঞ্চুরি। 13, 14, 15, 16 কোন সেঞ্চুরিতে রেনেসার আবির্ভাব ঘটে? আমরা ব্যাপ্তিকালটা মনে রাখলেই কিন্তু পারবো। ব্যাপ্তিকালটা কত ছিল? 1500 থেকে 1660। এখন কিন্তু বলা যায় কোন সেঞ্চুরি। আচ্ছা, অপশন দিয়ে দিলাম তো, 13th, 14th, 15th or 16th। গুড, ভেরি গুড, 16। আচ্ছা, আমরা মনে রাখবো যেটা পরে সেইটা দিয়ে আমাদের সেঞ্চুরি গণনা করা হয়। যেমন 1500 থেকে, ভেরি গুড বিথি আপু, 1500 থেকে 1660, এই পরবর্তীতে 1600 দেখেই আমাদের মাথায় ক্লিক করতে হবে যে এটা 16th সেঞ্চুরি। পরে যেটা থাকবে সেটা দিয়ে, হ্যাঁ ভেরি গুড হাফসান আপু, পরে যেটা থাকে সেটা দিয়ে আমাদের সেঞ্চুরি কাউন্ট হবে, ঠিক আছে? তাহলে আমাদের এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে যে কোন সেঞ্চুরিতে রেনেসা হয়েছিল? 16th সেঞ্চুরিতে। ভেরি গুড নুসরাত আপু, ভেরি গুড। আচ্ছা, আমরা এখন একটু নেক্সট টপিকে চলে যাই। আপনারা সবাই খুব সুন্দর উত্তর দিয়েছেন, আই এম ভেরি মাচ গ্রেটফুল টু অল অফ ইউ, আই এম ভেরি মাচ প্লিজড। এবার একটু আসি, এই আদিম যুগে বা প্রাচীন যুগে কবিতা নিয়ে কিছু লোক কাজ করেছেন বা কিছু কবি সাহিত্যিকরা কাজ করেছেন। তাদের মধ্যে ধর্মভিত্তিক কবিতা লিখেছেন দুজন। কয়জন? দুইজন, কিডমন আর কেনেউলফ। হ্যাঁ, লিমাপু অ্যাবসলিউটলি কারেক্ট, 16th সেঞ্চুরি। লাস্টে যেটা থাকবে সেটা দিয়ে আমাদের সেঞ্চুরি গণনা হবে। এইটা মাথায় রাখলে আমাদের সবার মনে পড়ে যাবে। আচ্ছা, এখন আসছি যে আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ডে দুজন ছিলেন যারা কবিতা নিয়ে কাজ করেছেন এবং ধর্মভিত্তিক কবিতা নিয়ে কাজ করেছেন। এক্সকিউজ মি, তাদের নাম কি? কিডমন এবং কেনেউলফ। কিডমন এবং কেনেউলফ, একটু জেনে নিলেই হবে। তাদের দুজনের কিছু কবিতার নাম আমি একটু তাড়াতাড়ি বলবো, আমি বারবার রিপিট করব, নো প্রবলেম, আপনাদের মনে থাকবে। আচ্ছা, আমাদের কিডমানের কিছু বিখ্যাত কবিতা অবশ্যই ধর্মভিত্তিক,
এইটুক মনে রাখবো। যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে ওল্ড ইংলিশ পিরিয়ডে ধর্মভিত্তিক কবিতা নিয়ে কারা কাজ করেছেন, উত্তর কি? কিডম্যান অ্যান্ড কেনে উলফ। কিডম্যান অ্যান্ড কেনে উলফ। কিডম্যানের কিছু কবিতা আমি বলে যাচ্ছি, 3-4 বার রিপিট করব, নো প্রবলেম। দ্য ফল অফ অ্যাঞ্জেলস, মনে রাখতে পারবেন, অ্যাঞ্জেল, ডেমন, এগুলো কিসের মধ্যে আলোচিত হয়? এগুলো অবশ্যই ধর্মের মধ্যে আলোচিত হয়। তো দ্য ফল অফ অ্যাঞ্জেলস কিডমনের লেখা কবিতা। দ্য হ্যারোইং অফ দ্য হেল, হ্যারোইং মানে যন্ত্রণা, হেলের যন্ত্রণা, হেল মানে কি? জাহান্নাম না, আর হেভেন মানে কি? জান্নাত। তা আমরা সবাই জানি জাহান্নামে যন্ত্রণা আর যন্ত্রণা, আমরা যত গুনাহ করব জাহান্নামে গিয়ে আমাদের তত যন্ত্রণা পোহাতে হবে, তাই না? তো উনি লিখেছেন দ্য ফল অফ অ্যাঞ্জেলস, দ্য হ্যারিং অফ দ্য হেল, আর একটা লিখেছেন দ্য টেম্পটেশন। আমরা কি জানি টেম্পটেশন অর্থ কি? টেম্পটেশন অর্থ হচ্ছে গ্রিড, লোভ। আমাদের বলা হয় আধুনিক মানুষের মধ্যে কম বেশি লোভ থাকে, যে কোনো কিছুর লোভ হতে পারে। ভালোবাসার লোভ হচ্ছে সব থেকে মানে ডেঞ্জারাস লোভ। এই লোভটা বাদে বাকি সব করবেন, সমস্যা নাই, কিন্তু ভালোবাসার লোভ করলে আপনাদের সমস্যা হবে। আমি আগেই আপনাদের অ্যাওয়্যার করে দিলাম, ভালোবাসা পাওয়া যায় না এই পৃথিবীতে, খুব কম পাওয়া যায়। তাই এই লোভটা একটু কমিয়ে আনলে আমাদের সবার জন্যই ভালো। এক্সপেকটেশন 0, লাইফ 100% ভালো। এক্সপেকটেশন 0, উই আর হিরো। এক্সপেকটেশন 100%, উই আর 0। এক্সপেকটেশন রাখবো না কারো কাছে, ঠিক আছে? তো ওনার 3টা কবিতা কি কি? দ্য হ্যারিং অফ দ্য হেল, দ্য ফল অফ অ্যাঞ্জেলস, আর একটা হচ্ছে দ্য টেম্পটেশন। আবারও বলছি, কিডম্যানের 3টা বিখ্যাত কবিতা, দ্য ফল অফ অ্যাঞ্জেলস, দ্য হ্যারিং অফ দ্য হেল অ্যান্ড দ্য টেম্পটেশন। এবার আসি কিডম্যান কি কি লিখেছেন। ধর্মভিত্তিক, যেহেতু ধর্ম নিয়েই বেশি কথা বলবেন, কিডম্যান লিখেছেন ক্রাইস্ট। ক্রাইস্টকে আমাদের যিশু, আপনাদের নবী, আমাদের সবার নবী, বা আমাদের যিশু খ্রিস্ট, সবার না, সবারই তো। তো ক্রাইস্ট লিখেছেন। তারপর লিখেছেন দ্য ফেইথস অফ অ্যাপোসেলস। দ্য ফেইথস অফ অ্যাপোসেলস, অ্যাপোসেল মানে হচ্ছে ওই যে দূত, বা ওই অ্যাঞ্জেলই ধরে নিতে পারেন, দূত বা স্বর্গের দূত, বা আমরা ফেরেশতাও ধরে নিতে পারি, অ্যাঞ্জেল ধরে নিতে পারি। দ্য ফেইথ অফ অ্যাপোসেলস। এরপর লিখেছেন দ্য ড্রিম অফ দ্য রুড, ROOD। রুড মানে হচ্ছে ক্রুশ। যে আমরা সবাই খেয়াল করলে বুঝতে পারবো, ক্রুশ আছে না প্লাস চিহ্নর মতো, দেখেছি আমরা, সম্ভবত দেখেছি আমাদের খ্রিস্টান ভাই ও বোনেরা, ওনারা গলায় এটা ইউজ করে। ক্রুশ কেন? ওই যিশু খ্রিস্টকে বা আমাদের নবীকে ওই ক্রুশে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তো এটা থেকেই কবিতা লিখেছেন, যার নাম দিয়েছেন দ্য ড্রিম অফ দ্য রুড। আরেকটা কি? দ্য ফিনিক্স। হ্যারি পটার দেখেছি আমরা কেউ এখানে? একটু যদি দেখা থাকে ইয়েস লিখে দেন। আচ্ছা, আমি এত কেন কথা বলছি? যাতে আপনাদের এই কথাগুলো মাথায় থাকে আর পরীক্ষার সময় উত্তর করতে কনফিউজড না লাগে, এই জন্য আমি না এদিকে সেদিকের কথাগুলো সব জড়ো করছি। আচ্ছা, হ্যারি পটার যদি দেখে থাকি, আমরা ফিনিক্সের নামটা শুনবো। ফিনিক্স হচ্ছে কি? একটা রূপকথার পাখি, আগুন থেকে। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, হ্যারি পটার। আমরা যারা 90s-এর, তারা সবাই হ্যারি পটার দেখেই বড় হওয়া। তো হ্যারি পটারের ফিনিক্স পাখি হচ্ছে একটা রূপকথার পাখি। সে জীবনকে সিম্বলাইজ করে, যে তার মধ্যে জীবন আছে, আগুন থেকে উৎপন্ন হয়। তাকে বারবার আপনি ধ্বংস করবেন, তার জীবন আবার সে ফিরে পাবে। এই আমাদের মডার্ন মানুষদেরও কিন্তু ফিনিক্সের মতোই হাল অনেকটা, বারবার স্ট্রাগল করতে হয়, বারবার ফেইলিয়ার আসে লাইফে। একসময় আমরা সবাই সাকসেসফুল হই। সাকসেসফুল অনেক ধরনের হয়। সাকসেসফুল মানে এই না যে চাকরি পাবো, হ্যাঁ, তারপর গাড়ি বাড়ি থাকবে, তা না। আমার মতে সাকসেস হচ্ছে যারা দিন শেষে খুব মন খুলে হাসতে পারে, আমার মতো দাঁত বের করে, তারা হচ্ছে সাকসেসফুল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কয়টা কবিতা হচ্ছে কেনে উলফের। কি কি আবারও বলি? ক্রাইস্ট, দ্য ফেইথ অফ অ্যাপোসেলস, দ্য ড্রিম অফ দ্য রুড, ROOD। রুড মানে হচ্ছে ক্রুশ, প্লাস সাইন, ক্রুশ। আরেকটা হচ্ছে দ্য ফিনিক্স। অনেকে এটা বলেন যে ফোনিক্স, ফোনিক্স না, এটার উচ্চারণ হচ্ছে ফিনিক্স। তাহলে আবারও বলছি, আমাদের এই কিডম্যান আর কেনে উলফ হচ্ছে
আমাদের এই প্রাচীন যুগের দুইজন ধর্মভিত্তিক কবি কিডম্যানের তিনটা বিখ্যাত কবিতা হচ্ছে দ্য ফল অফ এঞ্জেলস, দ্য হ্যারিং অফ দ্য হেল, দ্য টেম্পটেশন। আর কেনি উলফের হচ্ছে ক্রাইস্ট, দ্য ফেট অফ অ্যাপোসেলস, ড্রিম অফ দ্য রুট, আর একটা হচ্ছে দ্য ফিনিক্স। এ পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে ইয়েস লিখে দেন। আমরা অল্প একটু পড়বো, আমাদের আজকে ওল্ড ইংলিশ পিরিয়ডটা পুরো শেষ হয়ে যাবে, এরপর আমরা মিডল ইংলিশ ধরবো। আচ্ছা, তাহলে ওল্ড ইংলিশ পিরিয়ডে আমরা কি কি পড়লাম? বিউলফ পড়লাম, BEOWULF, বিউলফ, যার কোনো লেখক পাওয়া যায়নি, লেখক অজ্ঞাতনামা। অজ্ঞাতনামা মানে যার নাম খুঁজে পাওয়া যায় না, তাই এটাকে ইংলিশে বলা হয় অ্যানোনিমাস। এই বিউলফ এপিকটির, গুড, ভেরি গুড, বিউলফ এপিকটির নায়ককে বিউলফ। ওই সময় ধর্মভিত্তিক আলোচনায় বেশি হতো, এই জন্য বিউলফ নায়ককে এক রাক্ষসের সাথে যুদ্ধ করতে হয়েছিল এবং সে বীরত্ব লাভ করে। হ্যাঁ, সে বীরত্ব লাভ করে এবং এই এপিকের লাইন সংখ্যা হচ্ছে 3000। এই হচ্ছে আমাদের এপিক, ওল্ড ইংলিশ পিরিয়ডের একমাত্র এপিক। এখন আসি ওল্ড ইংলিশ পিরিয়ডের কবিতা নিয়ে কথা বলতে। কবি কারা ছিলেন বিখ্যাত? কবি কারা ছিলেন? হ্যাঁ, ভেরি ভেরি থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, কবি ছিলেন কিডম্যান, কেনি উলফ, এই দুজন ছিলেন কবি। এদের তিনটা হচ্ছে কিডম্যানের দ্য ফল অফ এঞ্জেলস, দ্য হ্যারিং অফ দ্য হেল, দ্য টেম্পটেশন, এই হলো কিডম্যানের লেখা। আর কেনি উলফের দ্য ক্রাইস্ট, দ্য ফেট অফ অ্যাপোসেলস, ফেট মানে ভাগ্য বা ভবিষ্যৎ, ফেট অফ অ্যাপোসেল। এরপর হচ্ছে দ্য ড্রিম অফ দ্য রুট, বারবারই বলছি রুট অর্থ হচ্ছে ক্রুশ, আর হচ্ছে দ্য ফিনিক্স। এই হচ্ছে আমাদের প্রাচীন যুগের কবিতা। এবার একটু আসি প্রাচীন যুগের প্রোজ নিয়ে বা গদ্য নিয়ে। এতক্ষণ পদ্য নিয়ে আলোচনা করছে, এখন গদ্য নিয়ে। তো প্রাচীন যুগের গদ্য, একমাত্র গদ্যের নিদর্শন হচ্ছে ক্রনিকেল বা অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল। লিখেছেন কে? কিং আলফ্রেড নোবেল। ওই সময়ে কিং আলফ্রেড বলে একজন ব্যক্তি ছিলেন ওল্ড ইংলিশ পিরিয়ডে, যার নামানুসারে ওই সময়টা অনেকটা মানে প্রসিদ্ধ ছিল। মানে আলফ্রেড দ্য কিং অথবা কিং আলফ্রেড নোবেল সেই সময়ে এই ধর্ম সব কিছুর উপরে গিয়ে ইংল্যান্ডের মানুষ নিয়ে অনেক চিন্তা করতেন এবং তার জীবনে যত ঘটনা ঘটেছে সে বিশাল বিশাল দুর্গ গড়ে তুলেছিলেন যাতে ইংল্যান্ডের মানুষ, ওই যে শঙ্কর প্রজাতি যারা থাকতো, তাদের কেউ অ্যাট্যাক না করতে পারে। হ্যাঁ, সে রাজা ছিল এবং সবার ভালো যাতে হয় সেটা নিয়ে সে চিন্তা করতো এবং সেই সময় সে সবাইকে নিয়ে খুব ভাবতো। তো তার জীবনে যত রকম ঘটনা আছে সেটা নিয়ে তার লেখা প্রথম গদ্য সাহিত্য হচ্ছে ক্রনিকল। ক্রনিকল মানে হচ্ছে সিরিজ, হ্যাঁ, একটার পর একটা কন্টিনিউয়াস ঘটনা। ক্রনিকল মানে হচ্ছে সিরিজ। ক্রনিকেলও বলা হয়, অ্যাংলো স্যাক্সন ক্রনিকেলও বলা হয়। কে লিখেছেন? কিং আলফ্রেড অথবা কিং আলফ্রেড নোবেল অথবা দ্য কিং আলফ্রেড, দ্য গ্রেট কিং আলফ্রেড, যা কিছু এনার নাম গ্রেট বলা হয়, ওনাকে অনেক মহান বলা হয়, কারণ কি ওই সময় উনি সবাইকে নিয়ে ভেবেছিলেন। এই হচ্ছে আমাদের টোটাল ওল্ড ইংলিশ পিরিয়ডের আলোচনা। এখান থেকে আর বেশি কিছু জানার দরকার নেই। তো এই পর্যন্ত কি আমরা সবাই বুঝেছি কিনা? ইয়েস অর নো? আচ্ছা, এই ইয়েস গুলো আগের তো, এখন যদি একটু নতুন করে টাইপ করে দিতেন তাহলে বুঝতাম। বুঝেছি কি? আচ্ছা, তাসনিম আপু, নুসরাত আপু, তন্নি আপু, সবার ইয়েস লেখা। অ্যাংলো স্যাক্সন ক্রনিকল প্রথম গদ্য সাহিত্য। আচ্ছা, ফাদার অফ ইংলিশ প্রোজ। আচ্ছা, ইয়েস, থ্যাংক ইউ হাফসান আপু। ফাদার অফ ইংলিশ প্রোজ বা ইংরেজি সাহিত্যের মানে ইংরেজি সাহিত্যের গদ্যের জনক বলা হয় আমাদের এই আলফ্রেডকে, বা কিং আলফ্রেড দ্য গ্রেটকে বলা হয় ইংরেজি সাহিত্যের গদ্যের জনক। একটু নামটা আপনারা লিখে ফেলেন, কিং আলফ্রেড, ALFRED, কিং আলফ্রেড। ইনি লিখেছিলেন আমাদের প্রথম গদ্য, যেটার নাম কি? ক্রনিকল বা অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। ক্রনিকলের নাম অ্যাংলো স্যাক্সন কেন হলো? কারণ ওই পিরিয়ডটার নাম ছিল
অ্যাংলো সেকশন ক্রনিক, মানে অ্যাংলো সেকশন, এই কারণে ক্রনিকেল, ইয়েস, থ্যাংক ইউ, এই কারণে নামটা হয়েছে কি অ্যাংলো সেকশন ক্রনিকল। আচ্ছা, তাহলে ফাদার অফ ইংলিশ প্রোজ কে? কিং আলফ্রেড। একটু লিখে ফেলি, ফাদার, এটাই পুরোটা লিখবো, সেন্টেন্স দিয়ে লিখবো যাতে আমরা কেউ না ভুলি। সবাই একটু লিখে ফেলি। আমরা ক্লাসে আছি 9 জন, প্রথমে ছিল 12 জন, বোরিং লাগছে হয়তো এই জন্য 3 জন ভেঙে গেছে। আচ্ছা, এখন 9 জনই যদি একটু লিখে দেন যে আমাদের ইংরেজি সাহিত্যের গদ্যের জনক দ্য ফাদার অফ ইংলিশ প্রোজের নাম কিং আলফ্রেড, এটা লিখলে খুব খুশি হব আমি। এটা পরীক্ষায় আসে, ইংরেজি সাহিত্যের গদ্যের জনকের নাম কি? কিং আলফ্রেড। একটু এভাবে লিখি, দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, PROSE, দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, নাম কি? কিং আলফ্রেড, কিং আলফ্রেড। একটু লিখে ফেলি। এরপর আমরা পরীক্ষায় আসা কোয়েশ্চেনগুলো দেখে নেব। কিং আলফ্রেড, কেউ লিখছে না কেন? আচ্ছা, একটু সময় দিচ্ছি। পুরো সেন্টেন্সে এভাবে লিখবেন, ফাদার অফ ইংলিশ প্রোজ কিং আলফ্রেড। আচ্ছা, এখন আবার আরেকজন চলে গেছে। আচ্ছা, গুড, ভেরি গুড তন্নি আপু, থ্যাংক ইউ, একটা ক্ল্যাপ। প্রোজ বানান হচ্ছে PROSE, প্রোজ মানে হচ্ছে গদ্য। আচ্ছা, হাফসান আপু থ্যাংক ইউ, নুসরাত আপু থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আচ্ছা, তাসনিম আপু থ্যাংক ইউ। ফাদার অফ ইংলিশ প্রোজের নাম আমরা তাহলে পারলাম কিং আলফ্রেড। আর একটা মজার জিনিস একটু বলে যাই, সেটা হচ্ছে প্রোজ যখন আমরা পড়েই ফেললাম, পোয়েট্রি নিয়েও তো একটু বেশি পড়াশোনা করতে হয়, তাই না? তাহলে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি হচ্ছে, আমরা এনার নাম অনেক শুনেছি, আরও শুনবো। আমি যে কদিন আছি আপনাদের মাথা খেয়ে ফেলবো এনার নাম বলতে বলতে। ওনার নাম হচ্ছে চসার। ফাদার অফ ইংলিশ পোয়েট্রি নাম হচ্ছে চসার, CH, এর উচ্চারণ কিন্তু আসলে H। তা যাই হোক, এটা যেহেতু উচ্চারণের ক্লাস না, আমাদের অত দরকার নেই, জেনে রাখি এর উচ্চারণটা হচ্ছে H। তো চসার বানান কি? CHAUCER, চসার। এই চসারকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। ফাদার অফ ইংলিশ পোয়েট্রির নাম কি? চসার। এটুক মনে রাখলেই হবে। মিডল ইংলিশ পিরিয়ডে চসারের নাম অনুযায়ী একটা যুগের নামই হয়ে যায় চসারিয়ান এজ। আমরা যখন মিডল ইংলিশ ধরবো তখন আমরা চসারকে খুব ভালো করে ডাইসেক্ট করব, ঠিক আছে? আজকের জন্য দরকার নেই, কিন্তু আমরা এটুক মনে রাখবো যে ফাদার অফ ইংলিশ প্রোজ কাকে বলে। থ্যাংক ইউ হাফসান আপু। হ্যাঁ, চসার। ফাদার অফ ইংলিশ প্রোজ হচ্ছে কিং আলফ্রেড, আর ফাদার অফ ইংলিশ পোয়েট্রি হচ্ছে চসার। আর একটা জিনিস বলি, একটা করে বলি না, ফাদার অফ ইংলিশ হিস্ট্রি বা দ্য ফার্স্ট হিস্ট্রিয়ান অফ ইংলিশ লিটারেচার, প্রথম ইতিহাসবিদ বা ঐতিহাসিক যাই বলেন না কেন, কে ছিলেন? তার নাম হচ্ছে অ্যাডাম বেড। কি নাম? অ্যাডাম বেড। নামটার বানানটা আমি একটু বলে দেই, বানান অনুযায়ী উচ্চারণ হয় না, বানানটা হচ্ছে ADAM, অ্যাডাম বেড, BEDE, বেড। উচ্চারণের খাতিরে বলা যেতে পারে বিডি, নামের বানান মনে রাখার জন্য। তো আমাদের নামের বানান যেহেতু দরকার নাই, আমরা সঠিক উচ্চারণটাই শিখি। ইংলিশ হিস্ট্রিয়ান, ফার্স্ট ইংলিশ হিস্ট্রিয়ান বা ফাদার অফ ইংলিশ হিস্ট্রি হচ্ছে অ্যাডাম বেড। আমরা তাহলে আজকে 3টা ফাদার শিখলাম, একটা হচ্ছে দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, একটা হচ্ছে দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, আর একটা শিখলাম কি? দ্য ফাদার অফ ইংলিশ হিস্ট্রি বা দ্য ফার্স্ট হিস্ট্রিয়ান। একটু নামটা লিখে ফেলি তো সবাই, অ্যাডাম বেড, অ্যাডাম বেড, BEDE, বেড। অ্যাডাম, ADAM, অ্যাডাম। একটু লিখে ফেলি তো সবাই। আর বেশি বকবক করবো না, অল্প সময়, খুব অল্প সময়। আমরা একটু অ্যাডাম বেড নামটা লিখে ফেলি, ADAM, অ্যাডাম বেড, BEDE, অ্যাডাম বেড। থ্যাংক ইউ। না তানজিল আপু, বেড না, BETE না, ডি, ডগের ডি, BEDE, ডগের ডি।
থ্যাংক ইউ তানজিলাপু। অ্যাডাম বেড ইনি হচ্ছেন ফাদার অফ ইংলিশ হিস্ট্রি অথবা দ্য ফার্স্ট হিস্ট্রিয়ান। থ্যাংক ইউ তাসনিম আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। ফার্স্ট হিস্ট্রিয়ান অফ ইংলিশ লিটারেচার অ্যাডাম বেড। এখন আমি 2-3টা কোয়েশ্চেন করব, দেখি কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, এরপর আমরা আজকের জন্য বিদায় জানাবো। আচ্ছা, পরীক্ষায় আসা কোয়েশ্চেন নাম্বার 1, সবাই অ্যাওয়্যার হয়ে যান। আচ্ছা, নিচের কোনটি কিডমনের কবিতা? নিচের কোনটি কিডমনের কবিতা? একটু খেয়াল করে শুনি। দ্য ক্রাইস্ট, দ্য ফল অফ অ্যাঞ্জেলস, দ্য হ্যারিং অফ দ্য হেল, আর হচ্ছে B+C। উত্তর কি? নিচের কোনটি কিডমনের কবিতা? দ্য ক্রাইস্ট, পরীক্ষায় আসে, দ্য ক্রাইস্ট, দ্য ফল অফ অ্যাঞ্জেলস, দ্য হ্যারিং অফ দ্য হেল, আর ডি নাম্বার অপশন হচ্ছে B+C। কোনটা উত্তর হবে? দেখি কে ফার্স্ট হয়। আচ্ছা, B+C মানে যে এটাও উত্তর হয়ে যাবে এমন কেউ কিন্তু ভাববেন না। এটা হচ্ছে BCS এর একটা খেলা। এরকম B+C দিয়ে অনেক সময় মানুষকে পেঁচানো হয়। সুতরাং আমাদের খুব সুন্দর করে মনে রাখতে হবে যে আসল ঘটনাটা কি। B+C দেখেই যে B+Cতে আমরা ঠাস করে গোল্লাটা ভরাট করে দেবো তা নয়, কিন্তু আমাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে। বি। আচ্ছা, একজন আমাদের তন্নি আপু উত্তর দিয়েছেন বি। আচ্ছা, দ্য ফল অফ অ্যাঞ্জেলস। আচ্ছা, আর সি নাম্বারে ছিল দ্য হ্যারিং অফ দ্য হেল। আচ্ছা, তন্নি আপু আবার B+C। আচ্ছা, হাফসানা আপু B+। থ্যাংক ইউ। এটার উত্তর হবে B+C। দ্য ফল অফ অ্যাঞ্জেলস, দ্য হ্যারিং অফ দ্য হেল, আর হচ্ছে দ্য টেম্পটেশন। থ্যাংক ইউ লিমাপু। হ্যাঁ, দ্য টেম্পটেশন, এই 3টা হচ্ছে আমাদের কিডম্যানের লেখা। আরেকটা কোয়েশ্চেন করি, জলদি। প্রথম অ্যাংলো সেকশন পিরিয়ডে হিরোইক এপিক কোনটি? অ্যাংলো সেকশন পিরিয়ডের হিরোইক এপিক কোনটি? নো অপশন। এবার আরো একজন ভেঙে গেল, ঘটনা কি? এখন তো ছুটি দিয়ে দেওয়া হবে। আচ্ছা, অ্যাংলো সেকশন পিরিয়ডের না পারলে কোনো সমস্যা নেই, দিস ইজ দ্য ফার্স্ট ডে, আমরা জাস্ট একটু ফান করছি, এর মাধ্যমে আবার শিখছিও। আচ্ছা, অ্যাংলো সেকশন পিরিয়ডের প্রথম হিরোইক এপিক কোনটি? নো অপশন, দেয়ার ইজ নো অপশন। আপনাদের নিজেদের লিখতে হবে, দেখি পারা যায় কিনা। এটা নিয়ে আমরা অনেক বিস্তারিত আলোচনা মোটামুটি করেছি। অ্যাংলো সেকশন পিরিয়ডের প্রথম হিরোইক এপিক কোনটি? নো অপশন। থ্যাংক ইউ তাসনিম আপু ফার্স্ট, ক্ল্যাপ হবে। তন্নি আপু সেকেন্ড, বিউস। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তানজিল আপু থার্ড, বিউস। আচ্ছা, হাফসান আপু ফোর্থ, বিউস। থ্যাংক ইউ। হিরোইক এপিক বলি, একমাত্র এপিক বলি, সেটাই হচ্ছে আমাদের বিউস। তাহলে এই পর্যন্ত যুগ বিভাগ পড়লাম আজকে। হ্যাঁ, নুসরাত আপু থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে থ্যাংক ইউ। আমার বলার সাথে সাথে আপনারা যথাসাধ্য চেষ্টা করেছেন রিপ্লাই দেওয়ার। আপনাদের কনসেন্ট্রেশন বা অ্যাটেনশন দেখে আমার নিজের মধ্যে খুব ভালো লাগছে যে না, আমি মোটামুটি আজকে সাকসেসফুল। তো আজকে আমরা কি পড়লাম? যুগ বিভাগ পড়লাম। যুগ বিভাগটা আশা করি আপনাদের আর মাথায় দুলে মুখস্থ না করলেও চলবে, মনে থাকবে। আমি নেক্সট ক্লাসে আবার ঠাস এরকম জিজ্ঞেস করব। আর আরেকটা জিনিস পড়লাম, ওল্ড ইংলিশ পিরিয়ডটা আমাদের ডাইসেকশন করা বা ব্যবচ্ছেদ করা শেষ। আমরা ওল্ড ইংলিশ পিরিয়ড নিয়ে আর পড়ে থাকবো না। সামনের ক্লাসে আমরা মিডল ইংলিশ নিয়ে আলোচনা করব। এখন আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে এই ক্লাসে পড়াটা আমরা বুঝেছি কিনা, ইয়েস অর নো। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে একটু জানাবেন। আজকের মতো এখানেই আমাদের টাটা, বাই বাই। একটু কমেন্টে জানবো যে পড়া বুঝতে কষ্ট হয় কি না, আর শুড আই গো মোর স্লোলি, আর একটু কি স্লোলি যেতে হবে বা আর একটু স্পিডটা বাড়াতে হবে, এটাও একটু কমেন্ট করে দিন। হ্যাঁ বিউফ, হ্যাঁ ইয়েসটা কি পড়া বুঝেছি না, এটার ইয়েস। আচ্ছা, এইভাবে পড়লে আমরা বুঝতে পারছি।
আপনাদের যদি কোনো ডিমান্ড থাকে যে এইভাবেও যদি একটু পড়ানো হয়, যেহেতু এটা অনলাইন ক্লাস, আমি আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না, তো মুখের এক্সপ্রেশনগুলো বুঝতে পারতেছি। আচ্ছা ইয়েস, থ্যাংক ইউ। মুখের এক্সপ্রেশন বুঝতে পারলে একটু বুঝতাম যে বোরিং হলো না তো। প্রথমে ছিল 12 জন, এরপর সেটা 6 জন, এখন 8 জন অবশ্য। তো ঘটনাটা কি? আচ্ছা বোঝা যায় তাহলে। আচ্ছা, আর আমরা পড়ার সাথে সাথে একটু পরীক্ষার কোয়েশ্চেনগুলো এভাবে সলভ করব যাতে আমাদের মনে থাকে। তো আজকে এ পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা মিডল ইংলিশ ধরবো। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহর সাথেই থাকবেন। নামাজ রোজা, মানে নামাজ, এখন তো রোজার টাইম না, নামাজ আমরা ঠিক মতো পড়বো, যেহেতু এখনকার এই প্যান্ডেমিক টাইমে একমাত্র ভরসা আমাদের ওই সৃষ্টিকর্তা আল্লাহ, ঈশ্বর যা বলেন, ওনাকে ছাড়া উই উইল বি আ বিগ জিরো। ওনার সাথে আমরা থাকার চেষ্টা করব। আর হচ্ছে পড়াশোনাটার সাথেও থাকতে হবে, কারণ নভেম্বর বা খুলে গেলেই আমাদের দেখবেন যে সার্কুলার দিয়ে দিচ্ছে 41তম আবার পরীক্ষার ডেট পড়ে যাবে। তো আমরা পড়াশোনাটা ফেলে রাখবো না। আর কি, আমরা সেফ থাকবো, হাত মুখ ঠিক মতো ধোবো, বাইরে একেবারে যাবই না। আচ্ছা, 1785 গ্যাপের পিরিয়ড কি হবে? না, এটার কোনো পিরিয়ড না। 1785 থেকে 1798 সালের ওই গ্যাপের সময়টাই আমাদের মিডল ইংলিশই থাকবে। রেনেসাঁস শুরু হয় আমাদের 1798, তাই 1798 পর্যন্তই আমাদের থাকবে কোনটা? মিডল ইংলিশ। তার আগ পর্যন্ত আমরা মিডল ইংলিশই ধরে নেব, ঠিক আছে? আমাদের অন্যান্য যুগ নিয়ে চিন্তা করার দরকার নেই। আমরা 1798 আগে পর্যন্ত আমরা মিডল ইংলিশই, সরি আমি কি বলতেছি, 1798 রোম্যান্টিক না, রোম্যান্টিকের আগে আমাদের কি ছিল? নিও ক্লাসিক্যাল। তো 1798 আগে আমরা নিও ক্লাসিক্যালটাই ধরে নেব, নাকি আমি কি উল্টাপাল্টা বলতেছি? একটু দাঁড়ান দেখে নিই। আচ্ছা, যুগ বিভাগ এমন একটা জিনিস, সিরিয়ালি না গেলে আমিও ভুলে যাই। আচ্ছা, 1785 না, ঠিক বলছি, ভুল বলি না, 1785 হচ্ছে নিউ ক্লাসিক্যাল। তো 1785 থেকে 1798 পর্যন্ত আমরা নিউ ক্লাসিক্যালটাই ধরবো, যেহেতু ওই পর্যন্ত রোমান্টিক পিরিয়ডটা আমাদের শুরু হয়নি। রোমান্টিকটা শুরুই হয় লিরিক্যাল ব্যালাডস থেকে, তাই ওই পিরিয়ডটা নিয়ে আমাদের বেশি একটা চিন্তা করতে হবে না। ওইটুকু আমরা ধরে নেব যে নিউ ক্লাসিক্যালের মধ্যেই পড়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, নিউ ক্লাসিক্যাল, হ্যাঁ নিউ ক্লাসিক্যালই হবে। 1785 পর্যন্ত আমাদের নিউ ক্লাসিক্যাল ছিল, 98 পর্যন্ত ওই নিউ ক্লাসিক্যালই আমরা ধরবো। রোমান্টিকটা শুরু হয়েছে 98-তে লিরিক্যাল ব্যালাডসের প্রকাশকাল থেকে, বা লিরিক্যাল ব্যালাডস যখন থেকে প্রকাশিত হলো তখন থেকেই ওটা রোমান্টিক এজ হিসেবে গণনা করা শুরু হলো। আর কোনো কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন থাকলে বলে ফেলেন। আচ্ছা, নুসরাত আপু থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ, মাই প্লেজার, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো কোয়েশ্চেন আছে কি? আচ্ছা, আর মনে হয় কোনো কোয়েশ্চেন নাই। আমরা সবাই বাসায় থাকবো। আচ্ছা, থ্যাংক ইউ, আমিও থ্যাংক ইউ বলে দিলাম। বাসায় থাকবো, হাতটা ঠিক মতো ধোবো, বাসা থেকে বের হবো না, পড়াশোনা করবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা মিডল ইংলিশ নিয়ে আলোচনা করব। টিল দেন স্টে সেফ, স্টে অ্যাট হোম। আল্লাহ হাফেজ, গুড নাইট, ভালো থাকবেন সবাই।